আমার নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সামনে চতুর্থ অধ্যায়ের অর্থাৎ শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই অংশের একটি উপ একক নিয়ে আলোচনা করব। সেটি হলো প্রথম বিশ্বযুদ্ধ। চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদের এক অবশ্যম্ভাবী পরিণতি হলো প্রথম বিশ্বযুদ্ধ। বিশ্বে ভয়াবহ রক্তক্ষয়ী প্রথম এই যুদ্ধ বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ 1914 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। 1914 খ্রিস্টাব্দে সংগঠিত প্রথম বিশ্বযুদ্ধ ছিল আধুনিক পৃথিবীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেকে মনে করেন 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধের পরবর্তী ইউরোপের ইতিহাসে যে ঘটনাবলী ঘটেছিল তার মধ্যেই প্রথম বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। সেডানের যুদ্ধের পরবর্তী 40 বৎসর ইউরোপ নগ্ন সাম্রাজ্যবাদ ও অস্ত্র প্রতিযোগিতায় মেতে ওঠে। ফলে গোটা ইউরোপেই একটি যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়। তাই 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় সাম্রাজ্যবাদের যুগ। আর এই যে সাম্রাজ্যবাদী মানসিকতা, সেটা শিল্প বিপ্লব প্রসূত ফল। অর্থনীতিবিদ হবসন বলেছেন, ইউরোপীয় শক্তিগুলির এই যে নয়া সাম্রাজ্যবাদ, তার প্রধান কারণ ছিল উদ্বৃত্ত পুঁজি, এবং সেই পুঁজি তাদের উপনিবেশগুলিতে বিনিয়োগ করার জন্যই সাম্রাজ্যবাদের উদ্ভব হয়। তাহলে সাম্রাজ্যবাদের মানসিকতাই একটা যুদ্ধের ইঙ্গিত দিতে শুরু করল। লেনিনের মতে ঔপনিবেশিক দ্বন্দ্বে পুঁজিবাদের প্রভাব থাকায় তা বিশ্বযুদ্ধের দিকে মোড় নেয়। এখন আমি তোমাদিকে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করব বা তোমাদের সামনে উপস্থাপন করব। 1914 খ্রিস্টাব্দে সংগঠিত প্রথম বিশ্বযুদ্ধের কারণকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি ভাগ পরোক্ষ কারণ আর একটি ভাগ প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণের আবার কতগুলি ভাগ আছে, মানে যে পরোক্ষ কারণগুলির জন্য প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। তার একটি হলো ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, দ্বিতীয়টি হলো উগ্র জাতীয়তাবাদ, 3 নম্বর হচ্ছে অতৃপ্ত জাতীয়তাবাদ, এগুলো আমি পরে ব্যাখ্যা করব, 4 নম্বর সামরিক প্রতিযোগিতা, 5 জার্মানির ভূমিকা এই প্রথম বিশ্বযুদ্ধে, 6 নম্বর আন্তর্জাতিক সংকট, 7 নম্বর পরস্পর বিরোধী শক্তিজোট গঠন। অর্থাৎ প্রায় গোটা বিশ্বই দুটো বিবদমান শিবিরে ভাগ হয়ে গেল, দুটি শক্তিজোট যা যুদ্ধংদেহী মানসিকতাকে তৈরি করল। এগুলি গেল পরোক্ষ কারণ। আর প্রত্যেকটা বিদ্রোহ, যুদ্ধ, তার একটা প্রত্যক্ষ কারণ থাকে, আমরা যেটাকে ফায়ারিং এলিমেন্টস বলি। যেমন ধরো, বাড়ির মধ্যে বারুদ স্তূপাকৃত করা থাকলেও বা বারুদ জমা থাকলেও সেটা কিন্তু প্রজ্বলিত হয় না।
প্রজ্বলনের জন্য একটি উপকরণ দরকার। যদি আমরা সেই উপকরণকে দেশলাই কাঠি বলি, তাহলে দেশলাই কাঠি হচ্ছে ফায়ারিং এলিমেন্টস, যেটা জ্বালিয়ে আমরা বারুদকে প্রজ্বলন করি এবং সেটা ওই স্তূপ জ্বলে ওঠে। এই প্রথম বিশ্বযুদ্ধের আগে গোটা বিশ্বই একটা যুদ্ধের মানসিকতা তৈরি হয়ে গেছে গোটা বিশ্বের মধ্যে। তা সত্ত্বেও একটা আশু কারণ দরকার, প্রত্যক্ষ কারণ দরকার, যেটা সংগঠিত করছে। এই প্রথম বিশ্বযুদ্ধেও এরকম একটি প্রত্যক্ষ কারণ ছিল, সেটা হলো সেরাজেভো হত্যাকাণ্ড। আমি পরে এগুলো ব্যাখ্যা করছি বললাম। এরপর আমি তোমাদের সামনে এই যে কারণগুলি, সেই কারণগুলি একটি করে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করছি। তোমাদেরকে প্রথম যে কারণটা বলেছি সেটা হলো ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ উপনিবেশ দখলের মানসিকতা, আর সেই দখলকে কেন্দ্র করে দেশগুলির মধ্যে দ্বন্দ্ব। এই প্রতিদ্বন্দ্বিতাই প্রথম বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কারণ। ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্যিক ও ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা এতটাই প্রকট হয়ে ওঠে, সেটা যুদ্ধের ক্ষেত্রকে প্রস্তুত করে। শিল্পজাত পণ্য বিক্রি এবং শিল্পের কাঁচা মাল সংগ্রহের উদ্দেশ্যে ইউরোপের বিভিন্ন দেশ বিশ্বের বিভিন্ন প্রান্তে উপনিবেশ বিস্তারের নগ্ন লড়াইয়ে নামে। এই ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি রচনা করেছিল। তো দেশগুলির মধ্যে উপনিবেশ দখলের এই লড়াই এটা যুদ্ধের ক্ষেত্রকে তৈরি করেছিল। 2 নম্বর যে কারণ সেটা হলো উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ কি আগে জানতে হবে। জাতীয়তাবাদ হলো যখন কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডের জনগণ সেই ভূখণ্ডের জন্য একটি বিশেষ ভাবাবেগে তাড়িত হয় এবং সেই ভূখণ্ড তার মাতৃভূমি জ্ঞান করে তার জন্য আত্মাহুতি দিতেও প্রস্তুত, সেটি তার দেশ, সেই দেশই তার প্রধান কেন্দ্র। এই যে বোধ হৃদয়ে জাগ্রত হয় সেটা হলো জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ হচ্ছে একটা ভাবাবেগ। আমি ভারতবাসী হিসাবে গর্ববোধ করি, এটা হলো জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ যখন উগ্ররূপ নেয়, যখন অন্যকে ছোট করে, তখন সেটা হলো উগ্র জাতীয়তাবাদ। আমি ভারতবাসী হিসাবে নিজে গর্ববোধ করি, এর মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু আমি যদি বলি আমি অন্য দেশের থেকে আমার দেশ উন্নত, আমাদের জাতি উন্নত, আমরা অন্য দেশকে যদি ঘৃণা করি বা জাতিকে ঘৃণা করি, তাহলে সেটা হয়ে গেল উগ্র জাতীয়তাবাদ এবং সেটাই যুদ্ধের ক্ষেত্র তৈরি করে। সে দেশও তো ছাড়বে না, তারও তো নিজস্ব একটা জাতীয়তাবোধ আছে, তার একটা নিজের ভাবাবেগ আছে, সে দেশ তারটাকে শ্রেষ্ঠ বলবে, তাহলে শ্রেষ্ঠত্বের লড়াই চলবে, সেটাই যুদ্ধের ক্ষেত্র। ঠিক তাই হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপের বেশিরভাগ দেশের উগ্র এবং সংকীর্ণ জাতীয়তাবাদ তৈরি হয়েছে। প্রত্যেকটি দেশ ও জাতি নিজের দেশকে শ্রেষ্ঠ বলে মনে করতে থাকে। যেমন জার্মানরা টিউটনিক জাতিকে শ্রেষ্ঠ জাতি বলে মনে করতে লাগলো, ইংরেজরা অ্যাংলো স্যাক্সন জাতিকে শ্রেষ্ঠ বলে মনে করলো, কারণ তারা নিজেরা অ্যাংলো স্যাক্সন জাতির প্রতিভূ। ফরাসিরা ল্যাটিন সভ্যতার প্রতিভূ হিসাবে শ্রেষ্ঠত্বের দাবি রাখে। ফলে দেশগুলির মধ্যে বিদ্বেষ ও প্রতিহিংসা বাড়তে থাকে। এই প্রতিহিংসাই চরম আকার ধারণ করলে প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি রচিত হয়। এরপর 3 নম্বর কারণ, সেটি হলো অতৃপ্ত জাতীয়তাবাদ। আমি আগে তোমাদেরকে বলেছি জাতীয়তাবাদ কি, উগ্র জাতীয়তাবাদ কি, অতৃপ্ত জাতীয়তাবাদ কি। অতৃপ্ত মানে যেটায় যে জাতীয়তাবোধ অসম্পূর্ণ, যে জাতীয়তাবোধকে বা জাতীয়তাবাদী ভাবনা আঘাত করে, সেটা হলো অতৃপ্ত জাতীয়তাবাদ। ধরো আমি যে অঞ্চলের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, হঠাৎ করে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের চুক্তি হলো এবং বাংলাদেশকে ভারতবর্ষের সরকার
পশ্চিমবঙ্গকে দিয়ে দিল, দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের হয়ে গেল। তাহলে আমাকে কাল থেকে বলতে হবে আমি বাংলাদেশি। এই যে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে অন্য দেশের অংশীদার করে দেওয়া হলো, সেটা হলো অতৃপ্ত জাতীয়তাবাদ। কারণ আমি ভারতবাসী হিসাবে গর্ববোধ করি, আমার সেই গর্বের ক্ষেত্রটিকে কেড়ে নেওয়া হলো, আঘাত দেওয়া হলো। এটা হলো অতৃপ্ত জাতীয়তাবাদ। তাহলে এর পরিণতি কী হবে? আমরা অর্থাৎ পশ্চিমবাংলার মানুষ কি চাইব? বাংলাদেশ থেকে আবার ভারতে আসতে, বা আমাদের এই অঞ্চলটাকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য দাবি করে আন্দোলন করব, বা আমরা নিজেদের জাতীয়তাবোধকে স্পষ্ট করব। এই অতৃপ্ত জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধের আগে বিশ্বে একটা বড় সমস্যা ছিল। যেমন ইউরোপের বিভিন্ন পরাধীন জাতিগুলি স্বাধীনতার দাবিতে বিদ্রোহ শুরু করলে, যেমন উদাহরণ তোমাদেরকে আগে বলেছিলাম সর্বস্লাভ আন্দোলন বা প্যান স্ল্যাভিজম, স্ল্যাব সার্বিয়ার নেতৃত্বে স্ল্যাব জাতিগুলির মধ্যে একটা অঞ্চল একজন দখল করে রেখেছিল, তাদের নিজস্ব কোনো জাতীয়তাবোধ ছিল না। সেখানে তাদের মধ্যে এই জাতীয়তাবাদী ভাবনা প্রকট হয়, তারা বিদ্রোহ শুরু করেছিল। ইউরোপে এতে পরিস্থিতিটা অগ্নিগর্ভ হয়ে ওঠে। শক্তিধর রাষ্ট্রগুলি অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলিকে দখল করে যে অতৃপ্ত জাতীয়তাবাদের সৃষ্টি করেছিল, তার চরম পরিণতি হলো প্রথম বিশ্বযুদ্ধ। এর পরের যেটা কারণ, সেটা হলো সামরিক প্রতিযোগিতা। গোটা বিশ্বই একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়ে গিয়েছিল। প্রত্যেকটা দেশই যুদ্ধের একটা মানসিকতা, এবং সে বলা হচ্ছে সেই জন্য 1870 পরবর্তী সময়কে, যে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগে পর্যন্ত সময়টাকে বলা হচ্ছে সশস্ত্র শান্তির যুগ। অর্থাৎ শান্তি অস্ত্র সহ প্রত্যেকেই অবিশ্বাসের বাতাবরণে সামরিক প্রতিযোগিতায় মেতে উঠেছে। উপনিবেশ বিস্তারের মোহে ইউরোপের দেশগুলি সামরিক প্রতিযোগিতায় মেতে ওঠে। জার্মানি নৌশক্তিতে যথেষ্ট উন্নত, নৌশক্তি বাড়ালে ইংল্যান্ড এবং ফ্রান্সও শক্তি বাড়াতে তৎপর হয়। এই সামরিক প্রতিযোগিতা যুদ্ধের পরিবেশ তৈরি করেছিল। সেই কারণেই বললাম ঐতিহাসিকগণ এই সময়টাকে বলছেন সশস্ত্র শান্তির যুগ। এই সামরিক প্রস্তুতি এতটাই চরম রূপ নিয়েছিল যে প্রত্যেকটা দেশই যেন যুদ্ধের জন্য একটা উদগ্র বাসনা, যুদ্ধের একটা মানসিকতা তাদের মধ্যে কাজ করছিল। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো জার্মানির ভূমিকা। জার্মানি, তোমরা পড়েছো যে 1870 সালে ঐক্যবদ্ধ হয়, 1871-তে ফ্রাঙ্কফুর্ট সন্ধির দ্বারা ঐক্য সম্পন্ন হয়েছিল। কিন্তু দেরিতে ঐক্য হলেও খুব দ্রুত নিজেদের দেশকে গুছিয়ে নেয়। শিল্পের দিক দিয়েও তারা খুব দ্রুত উন্নতি করে। তাই প্রথম দিকে জার্মানির মধ্যে সেরকম একটা উপনিবেশ বিস্তারের মোহ ছিল না। যেই শিল্পে তারা উন্নত হলো, তারা তখন উপনিবেশ বিস্তারের দিকে পা বাড়ালো, এবং সেই উপনিবেশ বিস্তারের মানসিকতাটা তাদের কথাবার্তায় পরিবর্তন হয়। জার্মানি যখন ঐক্যবদ্ধ হলো, বিসমার্ক বলেছিলেন জার্মানি ইজ এ স্যাটিসফাইড কান্ট্রি। জার্মানি একটি পরিতৃপ্ত দেশ, অর্থাৎ ঐক্য হয়ে গেছে, জার্মানি খুশি। কিন্তু কিছুদিন পর যখন জার্মানি স্বাবলম্বী, শিল্পে উন্নত, তখন কিন্তু তাদের ভাবধারায় পরিবর্তন ঘটে গেল। তখন জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়াম, জার্মানির যে রাজা তাকে বলা হয় কাইজার, জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম, তিনি বিশ্ব রাজনীতির তত্ত্ব, ওয়েল্ড পলিটিক, একটা গুরুত্বপূর্ণ টার্ম, এই বিশ্ব রাজনীতির তত্ত্ব দ্বারা আগ্রাসী নীতি গ্রহণ করলেন এবং ধারাবাহিকভাবে অস্ত্রবৃদ্ধি করলে ইউরোপের সন্দেহ ও অশান্তি বাড়তে থাকে। এই যে যুদ্ধের মানসিকতাটা, সেটা এতটাই প্রকট হয়েছিল, জার্মানির ভাবধারাতেও পরিবর্তন করে। জার্মানি বলেছিল যে জার্মানি একটি পরিতৃপ্ত দেশ, তার মানে তাদের মধ্যে একটা শান্তির বার্তা ছিল। তারপরে যা ঘোষণা করছে, যেদিকেই তাকাই সেদিকেই দেখি হয় ইংল্যান্ড নয় ফ্রান্সের উপনিবেশ, জার্মানিও সূর্যের নিচে বাস করে। এটা যুদ্ধের ইঙ্গিত। তার মানে তারা উপনিবেশ দখলের মোহ বেড়ে গেছে, তারা উপনিবেশ দখল করতে চাইছে। এটা রবীন্দ্রনাথ আবার একটা তার লেখার মধ্য দিয়ে তুলে ধরেছিলেন, যে তার ভাবধারা দিয়ে এই সাম্রাজ্যবাদকে তিনি ব্যাখ্যা করছেন, জার্মানির দৃষ্টিকোণকে বলছেন যে নিমন্ত্রিত হইয়া গিয়া
যদি দেখি আমার জন্য কোনো পাতা পারা নেই, তাহা হইলে যাহার পাতা পাইব তাহাই কাড়িয়া লইব। এই যে কেড়ে নেওয়ার ইচ্ছা, এটাই যুদ্ধের ইঙ্গিত, এটাই প্রথম বিশ্বযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ কারণ। জার্মানির এই ভাবধারাও যুদ্ধের বাতাবরণ তৈরি করেছিল। এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কারণ, নেক্সট পয়েন্ট তোমাদের দেখো 6 নম্বরে আছে, আন্তর্জাতিক সংকট। যখন এরকম একটা পরিস্থিতি, তখন 3টে সংকট প্রকট আকার ধারণ করেছিল বিশ্ব রাজনীতিতে। একটা হলো মরক্কো সংকট, আগাদির সংকট এবং বলকান সমস্যা। এই মরক্কো সংকট, আগাদির সংকট এবং বলকান সমস্যা একটা যুদ্ধের পরিবেশকে তৈরি করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের আগে আফ্রিকার অঞ্চলগুলিতে দখলকে কেন্দ্র করে ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে একটা মোহ ছিল। সেখানে ফ্রান্স এবং ইংল্যান্ড তাদের আধিপত্য প্রতিষ্ঠা করায় জার্মানি সেই জায়গায় একটা কূটনৈতিক পরিস্থিতি তৈরি করে বা তার সেই অঞ্চলে অনুপ্রবেশের একটা প্রয়াস চালায়। এই প্রয়াসের ফলই ছিল মরক্কো সংকট ও আগাদির সংকট। আর বলকান সমস্যা বলতে ওখানে বলে দিই, মরক্কো সংকটের যে কেন্দ্রটা 1905 খ্রিস্টাব্দের মরক্কোর তানজিয়া বন্দরে জার্মান সম্রাট কাইজার উইলিয়াম মরক্কো সুলতানের স্বাধীনতাকে মেনে নেয় এবং 1911 খ্রিস্টাব্দে মরক্কোর অভ্যন্তরে অশান্তি দেখা দিলে জার্মান প্রজাদের রক্ষার জন্য কাইজার দ্বিতীয় উইলিয়াম সেখানে যুদ্ধজাহাজ পাঠালে সংকট দেখা দেয়। এই সংকটটাই মরক্কো সংকট। এর ফলে যুদ্ধের পরিবেশ তৈরি হয়। বলকান সমস্যা, সেটা হলো সার্বস্লাভ আন্দোলনে। আমি সেরাজেভো হত্যাকাণ্ড যখন বলবো তোমাদেরকে প্রত্যক্ষ কারণ, সেখানে বলকান সমস্যাটা বলবো। বলকান অঞ্চলে বহু জাতির মানুষ বাস করে এবং সেই স্লাভ জাতির ওপর অন্য দেশগুলি, বিশেষ করে রাশিয়া, অস্ট্রিয়া, তাদের লোলুপ দৃষ্টি, আধিপত্য প্রতিষ্ঠা একটা যুদ্ধের পরিবেশ তৈরি করেছে। এই যখন পরিস্থিতি, তখন গোটা বিশ্ব আর একটা নতুন দিকে পা বাড়ালো, সেটা হলো শক্তি জোট গঠন। তোমাদের পরোক্ষ কারণের লাস্ট পয়েন্ট দেখো, পরস্পর বিরোধী শক্তি জোট গঠন। প্রথম বিশ্বযুদ্ধের আগে সমগ্র বিশ্ব দুটি বিবদমান শিবিরে বিভক্ত হয়ে যায়, দুটি পরস্পর বিরোধী শিবিরে, যার এক পক্ষে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। এই গোষ্ঠী হলো ট্রিপল আঁতাত, যেটাকে আমরা ত্রিশক্তি মৈত্রী বলি, যেটা সম্পন্ন হয়েছিল 1907-এ। আর অন্যদিকে ছিল অস্ট্রিয়া, জার্মানি, ইতালি। এই শিবির হলো ট্রিপল অ্যালায়েন্স। এই ট্রিপল অ্যালায়েন্স 1882 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়েছিল। এই দুটি গোষ্ঠীর কোনো না কোনো দিকে বিশ্বের অন্য দেশগুলি যুক্ত ছিল। ফলে যুদ্ধের একটা পরিবেশ তৈরি হয় এবং এই সময়ে দুটি বিবদমান শিবিরে ভাগ হয়ে গেলে প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি রচিত হয়। এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে রাখি, আমি পয়েন্টে লিখিনি, সেটা হলো সংবাদপত্রের ভূমিকা। এই সময় সংবাদপত্র কিছু বিকৃত, অতিরঞ্জিত খবর ছেপে বিশ্বের পরিবেশকে তৈরি করেছিল। এই ধরনের সাংবাদিকতাকে বলা হয়ে থাকে ইয়েলো জার্নালিজম বা পিত সাংবাদিকতা, যেটা ইউরোপীয় রাজনীতির পরস্পরের মধ্যে সন্দেহ এবং অবিশ্বাসের অদৃশ্য বাতাবরণ তৈরি করেছিল। এটা ছিল মূল কারণ। এবার আমি তোমাদের প্রথম বিশ্বযুদ্ধের যে কারণগুলি আলোচনা করলাম, বলেছিলাম বারুদের স্তূপ, সেখানে অগ্নি প্রজ্বলনের উপকরণটির কথা আলোচনা করছে, অর্থাৎ যেটি প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ হলো সেরাজেভো হত্যাকাণ্ড। এই সেরাজেভো হত্যাকাণ্ড কি না, 1914 খ্রিস্টাব্দের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে বেড়াতে যান। সেখানে ব্ল্যাক হ্যান্ড তথা ইউনিয়ন অফ ডেথ নামক সন্ত্রাসবাদী সংস্থার সদস্য গ্যাব্রিলো প্রিন্সেপের হাতে এরা নিহত হন। এই যে হত্যা, এই হত্যাকাণ্ড সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। মনে রাখবে, এটা তোমাদের অনেক সময় 2 নম্বরে একটা প্রশ্ন পড়ে। সেরাজেভো হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের
প্রত্যক্ষ কারণ হিসাবে বিবেচিত হয়ে থাকে, কারণ এই হত্যাকাণ্ডের পরই দুটি বিবদমান শিবির যুদ্ধের পথে পা বাড়ায়। কীভাবে না, সেরাজেভো হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে ও 24 ঘন্টার মধ্যে কতকগুলি শর্ত সম্বলিত একটি চরমপত্র পাঠায়। প্রশ্ন হলো, সার্বিয়াকে দাবি করছে কেন? না, সেরাজেভো হত্যাকাণ্ড হচ্ছে কোথায়? বলকান অঞ্চলে। সেখানে বলকান জাতীয়তাবাদ অর্থাৎ স্ল্যাব জাতিগুলি ঐক্যবদ্ধ হওয়ার একটা চেষ্টা চালাচ্ছে, যাতে বিদেশিরা এখান থেকে বিতাড়িত হয়, মূলত অস্ট্রিয়া। তাহলে সেখানকার যেহেতু আন্দোলনটা চলছিল অস্ট্রিয়া বিরোধী, তাই অস্ট্রিয়ার যুবরাজকে সেখানে মারা হচ্ছে, এই বলে এই আন্দোলনের যে নেতা সেই দেশটা হলো সার্বিয়া। তাহলে সার্বিয়া কি দোষী সাব্যস্ত করবে? তোমার জন্যই ঘটেছে এটা। সার্বিয়াকে দোষী সাব্যস্ত করা হলো এবং তাকে চরমপত্র প্রেরণ করা হলো। সার্বস্লাভ আন্দোলনের নেতা সার্বিয়া অস্ট্রিয়া প্রেরিত চরমপত্রের বেশিরভাগ দাবি মেনে নিলেও সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী দাবিগুলি মানতে অস্বীকার করে। খুব স্বাভাবিক, কোনো দেশ তার সার্বভৌমত্বকে অস্বীকার করবে না বা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে দেবে না। বর্তমান পরিস্থিতিতে তোমরা দেখবে যে কোনো জায়গাতেই যখনই দেশের কোনো ভূখণ্ড নিয়ে সমস্যা হয়, তখন দেশ তার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। সেই প্রয়াস এখানেও তার ব্যতিক্রম নয়। অস্ট্রিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করলো। সেরাজেভো হচ্ছে বসনিয়ার রাজধানী। তাহলে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করায় 28 জুলাই এটা আক্রমণ হলো। এরই সূত্র ধরে অন্যান্য শক্তিগুলি একে একে পক্ষ নিয়ে নিল। অস্ট্রিয়ার পক্ষ নিয়ে নিল জার্মানি, অন্যদিকে সার্বিয়ার পক্ষ নিয়ে নিল ইংল্যান্ড, ফ্রান্স। ফলে গোটা বিশ্বে যুদ্ধের বাতাবরণ তৈরি হয়ে গেল বা যুদ্ধের সূচনা হলো। তাই এই বলকান জাতীয়তাবাদের পরিপ্রেক্ষিতে বা বসনিয়ার যে অঞ্চলে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হলো। এই প্রথম বিশ্বযুদ্ধের কারণ খুব ভালো করে তৈরি করবে, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ তোমাদের এই অধ্যায়ের। ভালো থেকো।